মেঘের আড়ালে লুকোনো এক শান্ত শহর যার নাম হলো পেলিং, যেখানে ভোরের হাওয়ায় ভেসে আসে প্রার্থনার ঘণ্টাধ্বনি। দিনের আলোয় পাহাড়েরা জেগে ওঠে রূপকথার ছবির মতন। শান্ত রাস্তায় ধীরে চলা জীবন আর আকাশ জুড়ে ভেসে বেড়ানো সাদা মেঘ, সব মিলিয়ে পেলিং মানেই পাহাড়ি নীরবতার ভেতর এক স্বপ্নের ঠিকানা। যাত্রার শুরুতেই আমরা উঠলাম এশিয়ার সবচেয়ে উঁচু পেলিং স্কাইওয়াকে। একটু ভয় ভয় লাগবে আপনাদের, যদি মাঝখান দিয়ে যান একটু কিন্তু চাপ লাগবে। দিনের শেষে ক্লান্তি মুছে ফেলার জন্য আপনাদের খোঁজ দেব এক দারুণ সুন্দর হোটেলের। তার সাথে নিয়ে যাব অপূর্ব সুন্দর বার্ড পার্কে, আর দেখাবো সময়ের পাতায় লুকিয়ে থাকা ইতিহাস, রাবদেংস ধ্বংসাবশেষ। তাই চলুন আপনাদের ঘরের ছেলে সৌরদীপের সাথে যাওয়া যাক পেলিং ভ্রমণে। আগের এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম আমাদের যাত্রা বিজনবাড়ি থেকে পেলিং অবধি, এবং তার পরের দিন পেলিংয়ের সাইট সিংয়ে বেরিয়ে পড়েছিলাম। সবগুলো জায়গায় দুর্দান্ত। তারপরে তো বৃষ্টি শুরু হয়, বাধ্য হয়ে ফিরে যাই হোটেলে। বৃষ্টি কমলে বেরিয়ে পড়ি পেলিংয়ের সেই বিখ্যাত স্কাইওয়াক দর্শন করতে। এই দেখুন পেলিংয়ের রাস্তা, হালকা হালকা ঝিরে ঝিরি বৃষ্টি হচ্ছে, আর এই রাস্তাটা কিন্তু হেভি খারাপ, খুব বাজে রাস্তা। এইখান দিয়েই যেতে হবে, যেটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট আর হায়েস্ট ওয়াকওয়ে বা স্কাই ব্রিজ। আর এই যে স্কাই ওয়াক, এটা কিন্তু উইন্টার টাইমে 4:30 অবধি খোলা থাকে, আর গরমের সময় কিন্তু 5টা অবধিও খোলা থাকে। তো এখন একটু বিকেল বিকেল হয়ে গেছে, এখনই যাই, আশা করি বেশ সুন্দরভাবে দেখতে পাবো, আর ভিড়ভাড়টাও আশা করি কম থাকবে। তো আপনারা যদি এই স্কাই ওয়াকে যেতে চান তাহলে আইদার একদম সকালে যান যখন খুলবে, অথবা বিকেলের দিকে যান। এই বৃষ্টির মধ্যে চলে এসেছি আজকের ফাইনাল স্পটে, যেটা হচ্ছে পেলিং স্কাই ওয়াক বা পেলিং গ্লাস ওয়াক। এটার হাইট হচ্ছে, আমি যতদূর জানি, 2700 ফিট। আর এটা হচ্ছে ইন্ডিয়ার প্রথম বা সবচেয়ে উঁচুতে নাকি এরকম স্কাই ওয়াক বা গ্লাস ওয়াক, পুরো গ্লাস ব্রিজ বানানো আছে। চলুন ওপর দিকে যাই, গিয়ে দেখাচ্ছি আপনাদের। আর বৃষ্টি পড়ছে, বেশ জোরেই বৃষ্টি পড়ছে, সেই জন্য তাড়াতাড়ি করে জায়গাটা দেখিয়ে দিই। পুরো মেঘ ঢুকে গেছে, প্রচুর মেঘ। এই যে এখানে ঢুকতে কিন্তু টিকিট লাগে 100 টাকা, আর লোকালদের জন্য অনেক কম। তো আমরা টিকিট কেটে ঢুকে পড়ছি, গ্লাস ব্রিজের দিকে যাচ্ছি। এই দেখুন, এখান দিয়ে সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠে যেতে হবে। উঠে গিয়ে এই হচ্ছে গ্লাস ব্রিজ। আমি যদি অনেক দেশে অনেক সুন্দর সুন্দর বা বিশাল বিশাল বড় বড় গ্লাস ব্রিজ দেখে এসেছি, তাই আমার অতটা ইমপ্রেসিভ লাগছে না। কিন্তু আপনি যদি প্রথমবার এখন গ্লাস ব্রিজ দেখেন তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে। সুন্দর জায়গা, পুরো মেঘ, না এরকম পোজ দিয়ে লোকজন ছবি তুলছে। আর এই দিক দিয়ে আমরা হেঁটে হেঁটে উঠে যাবো মেন ব্রিজটার দিকে। চলো যাওয়া যাক। এইখান দিয়ে হচ্ছে এন্ট্রান্স। আর এই পুরো গ্লাস ব্রিজটা ঘুরছে কিন্তু ওপরে ওই চেংরা যে স্ট্যাচু আছে, তো স্ট্যাচু চারিপাশ দিয়ে। আর চারিদিকে এখন মেঘ হয়ে গেছে, পুরো মেঘলা জায়গাটা, আর বৃষ্টিও পড়ছে ভালো রকম। এই দিকে গ্লাস ব্রিজ যেতে হচ্ছে। এখানে কিন্তু জুতো খুলে দিতে হলো, এবং সামনে এই জায়গাটা জুতোটা খুলে দিতে হলো, এখন খালি পায়ে যাচ্ছে এখানে। গ্লাস ব্রিজ যেহেতু, সেই জন্য জুতো পরা মানা। আর বেশি নিজের মুখটা দেখাতে পারছি না এখানে, কারণ এখানে প্রচণ্ড পড়ছে বৃষ্টি। কোনো রকম ক্যামেরাটাকে ঢেকে আছি আমি। নিচটা পুরোই কাঁচ, আর যেহেতু এখানে ধুলো ময়লা এসব পরে একটু অপরিষ্কার হয়ে গেছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। একটু ভয় ভয় লাগবে আপনাদের, যদি মাঝখান দিয়ে যান একটু কিন্তু চাপ লাগবে। এই জায়গাটা উদ্বোধন করা হয় 2018 সালে, এবং যে গ্লাসের স্কাইওয়াকটা দেখতে পাচ্ছেন সেটার হাইট হচ্ছে 7200 ফিট। এবার বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে উঠছি ওপর দিকে, কারণ ওপরে রয়েছে বুদ্ধদেবের স্ট্যাচুটা। লোকজন নেই বললেই চলে, সবাই চলে গেছে, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তাই মা বাবাকে আসতে মানা করলাম, কিন্তু ওপরে গিয়ে আপনার দেখানো তা কি হতে পারে, তাই বৃষ্টির মধ্যেই যাচ্ছি। আর চেষ্টা করছি আপনার সব ভালো ভালো জায়গা দেখানোর, পেলিংয়ের ভালো ভালো ট্রাভেল ভিডিওস আনার, নতুন নতুন অফবিট ট্যুর করার। তাই সাপোর্ট করবেন আপনারা, লাইক করে দেবেন, একটা কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন কেমন লাগছে। পেলিং স্কাইওয়াকে পৌঁছে আপনারা যে বুদ্ধদেবের স্ট্যাচুটা দেখতে পারবেন, তার নাম হচ্ছে চেংরিজেট স্ট্যাচু। আর এই স্ট্যাচু, যার হাইট 137 ফিট, হচ্ছে দ্য টলেস্ট চেংরিজেট স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড।
বৃষ্টি ভেজা পেলিংয়ে দারুণ সুন্দর স্কাইওয়াক দর্শন করে এবার ফেরার পালা আমাদের হোটেলে। আর এইবার বাজেট অ্যাকোমোডেশন থেকে চেঞ্জ করে আমরা চলে এসেছি একটা দারুণ সুন্দর হোটেলে। এই আমরা এখন পৌঁছে গেছি আমাদের নতুন রুমে, যেটা হচ্ছে হোটেল গারুদাতে একদম টপ ফ্লোরে দারুণ সুন্দর একটা 4 বেডেড রুম। তাই এখন আপনাদের এই রুমটা দেখিয়ে দিই, তারপর আপনাদের সব ডিটেলস শেয়ার করছি। এই যে দেখুন, এই সিঁড়ি দিয়ে একদম উঠে আসতে হবে হচ্ছে টপ ফ্লোরে। টপ ফ্লোরে আসার পর এদিকে ছাদে যাওয়ার রাস্তা। এই দিকে রয়েছে একটা খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড অ্যান্টিক স্টাইলের বসার জায়গা। এইখান দিয়ে আমরা ঢুকবো হচ্ছে নোটবু রুমে। নোটবু, এই যে নামটা মাথায় রাখবেন। এইখান দিয়ে ঢুকে হচ্ছে ওয়াশরুম, যেটা আপনার দেখাচ্ছি। তার আগে এই ছোট রুমের যে সাইডটা আছে সেটা দেখিয়ে দিই। এখানে রয়েছে চেয়ার টেবিল, বসে খাওয়ার জায়গা। এখানে রয়েছে ছোটো দুটো সিঙ্গেল বেড। এটা পুরনো দিনের অ্যান্টিক স্টাইলের রুম, কিন্তু বেশ সুন্দর রুম। এদিকে রয়েছে জানলা, এখান দিয়ে বাইরের রাস্তা দেখতে পাওয়া যায়। এখান দিয়ে রয়েছে ব্যালকানি। ব্যালকানিটা খুলে আপনাদের দেখাই একটু। খোল ব্যালকানি, খুলে গেছে, সুন্দর ব্যালকানি। এখানেও কিন্তু দেখুন বসার জায়গা আছে, একদম প্রাইম লোকেশনে অবস্থিত। ওইদিকে রয়েছে আইড অফ পেলিং, ওদিকে রয়েছে ট্রাফিক সাইন বা ট্রাফিক পোস্ট। এইদিকে সব খাওয়ার দোকান। কালকে রাত্রিবেলা এখানেই খেয়েছিলাম, এই দোকানটা খেয়েছিলাম। ওইদিকে হচ্ছে রুমের আরেকটা পোর্শন। তার আগে আপনার ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে ওয়াশরুম, ওয়াশরুম বেশ বড়, যেরকম বললাম পুরোনো দিনের, কিন্তু সব ফ্যাসিলিটি আছে। আর এই দিকে হচ্ছে রুমের মেন পার্ট। দেখুন একবার কি সুন্দর জায়গাটা। এইখানে রয়েছে দুটো সিঙ্গেল বেড। ওই দিকে বেডটা একটু ছোট, এই বেডগুলো কিন্তু বেশ বড়। এই দেখুন বেশ বড় বেড, দুটো পাশাপাশি লাগানো আছে। সাইডে রয়েছে একটা ছোট টেবিল। এখানে রয়েছে টাওয়েল দুটো দিয়ে দিয়েছে, একটা দিয়ে দিয়েছে মেডিমিক্স সাবান, যেটা সব হোটেলেই দেয়। সেট ম্যাক্সের টিভি, সেট ম্যাক্সের চ্যানেল হতো, কিন্তু টিভিও হয় জানতাম না। আবার ডিটিএইচ রয়েছে, এখানে ইলেকট্রিক কেটলি রয়েছে, কাপ ডিশ সব রয়েছে। ওখানে রয়েছে একটা আয়না, বেশ বড় আয়না। হ্যালো। আর এইখানে ছোট্ট একটা ওয়ার্ড্রপ। আর এইখানে বসে আছে বাচ্চা বাবা আর বাচ্চা মা। কেমন লাগছে? দারুণ। কেন দারুণ লাগছে? ও এ ক্লাস। দেখুন একবার, এখান দিয়ে কিন্তু পুরো মেঘ, সেই জন্য দেখতে পাচ্ছেন না, কিন্তু এই জায়গাটা পুরো ক্লিয়ার। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার একদম পারফেক্ট ভিউ পাওয়া যায়। যদি লাক ভালো থাকে কালকে সকালে আপনাদের দেখাবো। আমরা যে হোটেলটায় ছিলাম আগে, যে বাজেট হোটেলটা, সেটা হচ্ছে নিচেই দেখুন, ওই যে ড্যাফলা গ্যাং, ওটাতে ছিলাম। তো আমরা এখন যেরকম জায়গাতে আছি, এখান থেকে কিন্তু পুরো ক্লিয়ার ভিউ। এখন ভালো রকম বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে না। আর ভিউ, রুমের কোয়ালিটি সব কিছুই খুব ভালো। এটা অ্যান্টিক স্টাইলের রুম, কিন্তু একদম ঝা চকচকে নতুন রুম না। আমার এরকম টাইপের একটা জায়গা এক্সপিরিয়েন্স করার ইচ্ছে ছিল। ভালো লাগছে তোমার? ওয়ার্থ ইট মনে হচ্ছে তাহলে? ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি নেই, এটার সাথে খাওয়ার কোনো কমপ্লিমেন্টারি নেই। যদি এদের নিজেদের রেস্টুরেন্ট আছে, তবে আমি রেকমেন্ড করবো বাইরে প্রচুর রেস্টুরেন্ট আছে, সেখানেই খাওয়া দাওয়াটা সেরে নিন। আমরা এখন গরম গরম চা খাবো। চা দিয়ে গেছে আমাদেরকে, বলে দিলাম ফোন করে 9 নম্বর ডায়াল করে। আর এখানে কিটও দিয়ে গেছে দেখুন। এবার আপনারা ভাববেন বা বলবেন হয়তো যে কি ভিউ দেখা যাচ্ছে না এখান থেকে, কিন্তু পাহাড়ে এসে বর্ষার কিন্তু একটা আলাদা মজা আছে। মানে এটা যারা গেছেন, যারা ফিল করেছেন, তারাই একমাত্র বুঝতে পারবেন। এরকম জানলার সামনে বসে থাকবো, গরম গরম চা খাবো, একটু পকোড়া আসবে, দারুণ। সামনে বৃষ্টি, একটু ওয়েদারটা সকালে থেকে ক্লিয়ার হয়ে গেলে আপনারা ভালো করে দেখাবো। মানে আপনি যদি ট্যুর কিংডম থেকে করেন, এটাও কিন্তু আমি ওখান থেকেই করা, তো ওখানে আপনি বলে দিতে পারবেন যে কোন প্যাকেজে যেতে চান। প্যাকেজ অনেকগুলো আছে, সব ডিটেলস আমি শেয়ার করেছি বা করে দেবো। আর এইটা যেমনি আমার যে প্যাকেজটা করা ছিল, এই রুমটা সেখানে ছিল না, তো আমি আলাদা করে বলেছি যে আমি এক্সট্রা দিয়ে দেবো, এই রুমটা আমি আপগ্রেড করে দেবো। তো সেটা কিন্তু করে দিয়েছি, সেই ব্যবস্থাগুলো কিন্তু আছে। এই চা খাবো, স্পেশাল পোজ দিয়ে ছবি তুলবো। এই ছবিগুলো দেখতে পেয়ে যাবেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল ইয়র ঘোষবাবুতে। স্কাই ব্রিজ থেকে ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছিল, তাই হোটেল থেকেই কয়েকটা আইটেম অর্ডার করে দিলাম। তারপর একটু রেস্ট করে রাতের দিকে চলে গেছিলাম বাঙালি খাবারের খোঁজে। চিকেন নুডলসটা ট্রাই করছি। চিকেন ছোটো ছোটো পিস দেওয়া আছে, দেখুন কুচকে কুচকে পিস। নুডলসটা ঠিকঠাক ঘরোয়া স্টাইলের, সস টস দিয়ে খেয়ে নিচ্ছি। খুব একটা আহামরি কিছু না, চিকেনের পিস কমই বলতে পারেন, কড়াইশুঁটি দিয়ে বানিয়েছে। এইখানে এরোতে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে দেখুন, এই চিনারি রেস্টুরেন্ট। এখানে কিন্তু বাঙালি খাবার দাবার পাওয়া যায়, এই রাস্তার ওপরেই। তো আমাদের হোটেল ওদিক থেকে হেঁটে এখানে আসলেই বাঙালি খাবার দাবার পেয়ে যাবেন। ভেজ থালি হচ্ছে 120 করে, রুটি রাইস সব পাওয়া যাচ্ছে। এই দেখুন, ওই দোকান থেকে আমি থালি নিয়ে এসেছিলাম, ভেজ থালি 100 টাকা করে। এর মধ্যে বেশ ভালোই চাল টাল দিয়েছে, ডাল দিয়েছে, পটলের তরকারি, আলু ভাজা, আর এই যে চিলি চিকেন বোনলেস 8 পিস 200 টাকা, আর রুটি 10 টাকা করে। ঘরের মধ্যে টুকটুক করে আমরা খেয়ে নিচ্ছি রাতের ডিনার। রাতে যে খাবারটা নিয়ে এসেছিলাম, সেই খাবারটা এমনি ভালো ছিল, কিন্তু একটা আইটেম খারাপ হয়ে গেছিল।
তাই আপনারা যদি এই দোকান থেকে নেন তাহলে একটু বুঝে শুনে নেবেন। গুড মর্নিং ফ্রম পেলিং। আজকে দারুণ সুন্দর একটা সকাল, আর সকালবেলায় উঠে ঘুম চোখে যখন জানলা দিয়ে বাইরে তাকালাম, দেখতে পেয়ে গেলাম কাঞ্চনজঙ্ঘার একদম অসাধারণ একটা রূপ। মেঘের জন্য একটু ঢাকা পড়ে গেছিল কাঞ্চনজঙ্ঘা, কিন্তু স্টিল দুর্দান্ত লাগছিল। জানলার পাশে কিছুক্ষণ বসে এই দৃশ্যটাই এনজয় করলাম, তারপর ছাদে চলে গেলাম, কারণ আপনাদের ড্রোন ভিউতে যদি একটু পেলিং না দেখাই তাহলে কি করে হয় বলুন তো। যারা পেলিংয়ের ব্যাপারে জানেন না তাদের বলে দিই, পেলিং সিকিমের পশ্চিম সিকিম জেলার একটা ছোট্ট শহর, আর এর হাইট হচ্ছে 2150 মিটার। পেলিং মূলত কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্যর জন্য বিখ্যাত। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয় দর্শন পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়। ট্যুরিস্টরা পেলিংয়ে সারা বছরই যান এবং প্রতিটা সিজনে আলাদা রকম রূপ পাওয়া যায়। তবে একদম ফেভারেবল সিজন বলতে মার্চ থেকে মে, যেটা হচ্ছে বসন্তকাল, আর সেপ্টেম্বর থেকে নভেম্বর, যেটা হচ্ছে শরৎকাল। আর পেলিং বা সিকিমের যাবতীয় ট্যুরের জন্য যোগাযোগ করতে পারেন ট্যুর কিংডমের সাথে। এখনও অবধি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো। গুড মর্নিং সবাইকে ফ্রম পেলিং। আর এই দেখুন সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আলু পরোটা, 2 পিস আলু পরোটা পার প্লেট, ওদিকে হচ্ছে লেমন টি, আর আমার 2 প্লেট আলু পরোটা নিয়ে নিয়েছি। এই 2 কাটুরি দই রয়েছে, আর এগুলো হচ্ছে 100 টাকা করে প্লেট, তাই না? বাবা একদম গুড বারমান চান করে নিয়েছে, মাও চান করে নিয়েছে, আমিও করবো এক্ষুনি। এই যে আমরা এখন চেক আউট করে যাবো এখান থেকে। সময় হয়ে গেছে হচ্ছে 10:15। আর সকালবেলায় কীরকম লাইট আসে এখানে দেখুন, প্রচুর লাইট, বাইরে সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়, মানে অস্বাভাবিক সুন্দর জায়গাটা, দেখার মতন। এই রুমটা কিন্তু সত্যি খুব ভালো লাগলো, বলো? এখানে এই গারুডা যে হোটেলটা আছে তার লোকেশানটা কিন্তু খুবই সুন্দর। দেখুন এই দিক দিয়ে আমাদের ওপরের রুমটা ছিল, ওপরের রুমটা, আর নিচে কোনো যদি রুম নেন তাহলে এখানেও কিন্তু ব্যালকানি আছে। এই ব্যালকানিতে বসে সিন এনজয় করতে পারবেন। এদিকে রাস্তা চলে যাচ্ছে, খুবই সুন্দর জায়গা। এই নিচে যে রুমগুলো আছে সেই রুমগুলোতেও কিন্তু মোটামুটি ভিউ দেখতে পাওয়া যায়, পুরো একদম ওপেন না হলেও ভালোই। এই 99 নম্বর রুম, এইসব রুমগুলো এখন সব চেক আউট হয়ে গেছে। এইগুলো সবই কিন্তু এদিকে ভিউ রুম রয়েছে, এখানে কাঁচ দেওয়া আর কি ভিউ রুম। আর এখানে হচ্ছে বসার জায়গা আর রেস্টুরেন্ট রয়েছে এনাদের এখানে, তো খাওয়া দাওয়া সব এখানেই পাওয়া যায়। গারুডা হোটেলে আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো। স্পেশালি আমরা যে রুমটায় ছিলাম সেটা তো দুর্দান্ত। আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটার ট্যারিফ 3000 থেকে 4000 টাকার মধ্যে কিন্তু ভ্যারি করে। আমরা এই এখন 10:20 নাগাদ বেরিয়ে পড়লাম পেলিং থেকে, আর আমরা আজকে যাচ্ছি রাওয়াংলা। দারুণ সুন্দর ওয়েদার, আজকে রোদটাও উঠেছে, মেঘটাও কম, ঠান্ডাও আছে, আর হালকা হালকা একটু গরমের ফ্লেভারও আছে, খুব সুন্দর লাগছে, জ্যাকেটটা পরতে হচ্ছে। আমরা প্রথমে এখন যাচ্ছি হচ্ছে বার্ড পার্ক আর রুইন্সের দিকে। এই যে এখন এখানকার বার্ড পার্কের এন্ট্রান্সে চলে এসেছি, টুকলু বার্ড পার্ক। এর মধ্যে কিন্তু রুইন্স আছে, আর এখান থেকে হচ্ছে অ্যাডমিশন টিকিট নিতে হবে 100 টাকায়। দেখুন এই 100 টাকা এন্ট্রি ফি দিয়ে এখন ঢুকে পড়লাম হচ্ছে পেলিংয়ে বার্ড পার্কে, যেটা খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। পেলিংয়ে বার্ড পার্কে কিন্তু খুব ফেমাস একটা জায়গা এখানকার, তো আপনারা যদি এখানে আসেন নিশ্চয়ই ঘুরে যাবেন। প্রচুর পাখি দেখতে পাওয়া যায়, বিশাল বিশাল এখানে এনক্লোজার আছে, প্রচুর সুন্দর সুন্দর জিনিস আছে। আর এখানে একটা রুইন্স আছে, সেই রুইন্সটা আসলে হচ্ছে যেটা প্রথম সিকিমের নাকি ক্যাপিটাল ছিল, সেটা নাকি এর ভেতর দেখা যায়। আর দুটোর জন্য কিন্তু কম্বাইন্ড এন্ট্রি টিকিট আছে, যেটা হচ্ছে 100 টাকা। তো চলুন জায়গাটা ঘুরে ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখাই। প্রচুর গাছপালা, প্রচুর ফুল গাছ ভর্তি। আর এখান দিয়ে হচ্ছে নেচার ওয়াক, এখান দিয়ে আপনারা হেঁটে হেঁটে যাবেন, ওয়াকিং জোন একটা। আর এই দিকে তাকালে দেখতে পাবেন নানা রকম গাছপালা, সব নামও দেওয়া আছে। এখান দিয়ে রাস্তাটা এখন দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে বার্ড পার্কের দিকে চলে যাচ্ছে বাঁদিকের রাস্তাটা, আর ডান দিকের রাস্তাটা রুইন্স বা ওল্ড ক্যাপিটালের দিকে যাচ্ছে।
প্রথমে বার্ড পার্কটা চলুন দেখে আসি। সিটকিয়ং টুগলু বার্ড পার্ক একটা পারফেক্ট ডেস্টিনেশন নেচার লাভার্সদের জন্য। এই পার্কটির নামকরণ করা হয়েছে সিকিমের রাজা সিটকিয়ং টুগলু নামগ্যালের নামে। এই পার্কটা দারুণ সুন্দর ডেকোরেটেড আর খুব ভালো রকম মেনটেনেন্সও রয়েছে, তাই এখানে যে কোনো বয়সের মানুষ এসে কিন্তু আনন্দ করতে পারবেন। এইখানে ছোটো ছোটো পাখির এরকম এনক্লোজার করা আছে, দেখুন কুচকাচ পাখি রয়েছে, ওখানে মোরগ মুরগি এসব আছে, নিচেও সবই খাঁচা করা আছে। আর ওইদিকে লেখা আছে দেখুন সিটকিয়ং টুগলু বার্ড পার্ক। আইডির ওপরে কিন্তু এই জায়গাটা পুরো খাঁচা দেওয়া উচিত, মানে নেট দেওয়া উচিত, সেটা পুরো খুলে দিয়েছে। তাই এখানে কিন্তু পাখিগুলো এমনি এমনি ঘুরে বেড়াচ্ছে না, সব ওই এনক্লোজারগুলোর মধ্যেই কিন্তু রয়েছে। তো জায়গাগুলো ডেকোরেট বেশ ভালো করেছে। এখানে লেখা আছে কী কী পাখি রয়েছে। আর এই জায়গাটা দেখুন ছাতা দিকে সুন্দর সাজিয়েছে, ছবি তোলার জন্য একদম পারফেক্ট কিন্তু এই জায়গাটা। এখানে দেখুন দেওয়া আছে হোয়াইট পেজেন্ট, এটা কোত্থেকে এসছে, নেটিভ চায়নার। এখানে ইউকে থেকে যে পাখিগুলো আছে সব ডেসক্রিপশন দেওয়া আছে, নাম দেওয়া আছে, কী খায় দেওয়া আছে। এই ছাতাওয়ালা জায়গাটা কিন্তু হেভি সুন্দর, দেখুন হেভি লাগছে এই জায়গাটা, ভালো বানিয়েছে। এইখানে সব দেওয়া আছে কী কী পাখি আছে, তাদের সায়েন্টিফিক নাম, ভার্নাকুলার নাম, তাদের কনজারভেশন স্টেটাস সব কিছু। আর এখান থেকে প্রচুর আওয়াজ পাওয়া আছে, ওই দেখুন কত পাখি, তোতা পাখি ওই উপরে। এই এরিয়াটার মধ্যে পাখিগুলো একটু বেশি আছে, প্রচুর আওয়াজও হচ্ছে। ছোটো ছোটো দেখুন বাসা বানানো রয়েছে, ইন্টারেস্টিং বেশ। এখানে বিশাল বড় বড় পাখি দেখতে পাচ্ছি, আমি জানি না কতটা আপনাকে দেখাতে পারছি, কারণ বাইরে আলো তো, ভেতরে ডিপ কালার পাখিগুলো দেখতে পাওয়া যাচ্ছে না। নিচে খরগোশও আছে, দেখুন ছোটো ছোটো খরগোশ, বড় খরগোশও আছে, কত পাখি, চারিপাশে পাখি। এই জায়গাটা খুব সুন্দর, কিন্তু খুব সুন্দর। বিশাল বিশাল অস্ট্রিচ, এটা কিন্তু ফ্লাইটলেস বার্ড, লার্জেস্ট ফ্লাইটলেস বার্ড ইন দ্য ওয়ার্ল্ড। দেখুন এগুলো সব এনক্লোজারে করা আছে। ওই ওপর দিয়ে আসলাম, নিচ দিয়ে ঘুরে ঘুরে এবার রুইন্সের দিকে যাব। খুবই সুন্দর পার্কটা, আমার তো পার্সোনালি ভালো লাগলো। ওপরে আরও এরকম এনক্লোজার আছে, ওদিকেও যাওয়া যায়। এখানে প্রচুর রকমের পাখি আছে, দেখুন এমনি সুন্দর এই বার্ড পার্কটা। আপনাদের সকল এজের মানুষদের কিন্তু ভালো লাগবে, বাচ্চাদের স্পেশালি বেশি ভালো লাগবে। প্রচুর রঙবিরঙি পাখি আছে, তাদের যদি খাঁচার মধ্যে আটকানো, যেটা আমার খুব খারাপ লাগে, কিন্তু তাছাড়া তো অপশানও নেই। যাই হোক, এমনি ওভারঅল আপনাদের দেখালাম, আশা করি আপনার ভালো লাগলো। এবার যাওয়া যাক এখানকার রুইন্স বা এনশিয়েন্ট ক্যাপিটালের দিকে, যেটা এখানকার একটা খুব বিখ্যাত জায়গা। আর আপনারা এখানে আসলে কিন্তু একটু টাইম নিয়ে আসবেন হাতে, মোটামুটি ধরুন ওই 8 ঘন্টা 45 মিনিট কিন্তু লেগেই যাবে। তো সেটা মাথায় রেখে সেরকম টাইম নিয়ে তবেই কিন্তু বার্ড পার্ক আর রুইন্স দেখতে আসবেন। এই অপূর্ব সুন্দর বার্ড পার্ক সিকিমের অন্যতম অফবিট আকর্ষণ, যেখানে প্রকৃতি আর পাখি একসাথে উপভোগ করা যায়। বার্ড পার্কে বেরিয়ে এসে বাজাচ্ছি হচ্ছে এই র্যাবডেন সাইড অফ দ্য অ্যানশিয়েন্ট ক্যাপিটাল অফ সিকিম, এদিক দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে। এখান দিয়ে কিন্তু ওটাও জঙ্গলের মধ্যে ঢুকতে হবে। আর তারপর আমরা দেখতে পেয়ে যাবো দ্য সেকেন্ড ক্যাপিটাল অফ দ্য কিংডম অফ সিকিম, যেটা নাকি 1670 থেকে 1814 অবধি নাকি এখানকার ক্যাপিটাল শহর ছিল। পুরো জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, বেশ ইউনিক, বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, হেভি লাগছে। এই যে র্যাবডেন্স আছে, সেটা হচ্ছে সেকেন্ড ক্যাপিটাল অফ কিংডম অফ সিকিম ছিল। এবং 19th সেঞ্চুরিতে নেপাল থেকে যখন গোর্খা আর্মিরা যখন ইনভেড করে, মানে এখানে যখন অ্যাটাক করে, তখন নাকি এই শহরটা নষ্ট করে দেওয়া হয়। তারপর ক্যাপিটাল শহরটা চেঞ্জ করে নিয়ে যাওয়া হয় হচ্ছে টুমলংয়ে। আর এই যে সাইটটা, এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্টে আছে, টেন্টেটিভ লিস্টে। বর্ষাকালে আসলে রাস্তা কিন্তু খুব স্লিপারি হয়ে যায়। এখানে বৃষ্টি হয়েছে, তাতে কিন্তু রাস্তা খুব স্লিপারি হয়ে গেছে, খুব সাবধানে হেঁটে হেঁটে আসবেন। বয়স্ক মানুষ আপনারা যদি হাঁটতে না পারেন, তাহলে কিন্তু না আসাই আমার মনে হয় বেটার অপশান। কোন দিক দিয়ে যেতে হচ্ছে বুঝতে তো পারছি না। আচ্ছা, এই দিক দিয়ে
এইখান দিয়ে যাওয়ার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে শর্ট কিন্তু স্টিপ যেটা দিয়ে আমি যাচ্ছি, আর একটা হচ্ছে লং আর সিনিক কিন্তু চড়াই আছে এখানে। এখন একটু গরম গরম পড়ে গেছে তো এই জ্যাকেটটা পরে গরম লাগছে। সকালে খেয়েছি আলুর পরোটা, এই পেট ভালো হলে আর চলা যায়? হ্যাঁ অনেকটা হাঁটার পর ফাইনালি পৌঁছে গেছি এই আর্কিওলজিক্যাল সাইটটায়। এই দেখুন এখান থেকে হচ্ছে শুরু, এবার যাওয়া ভেতর দিকে। আমি কোনো মাছু পিছু যাইনি কিন্তু ওরকম স্টাইলে একটু ফিল আছে মনে হচ্ছে এখানে, বেশ ভালো ইন্টারেস্টিং। তবে সবার জন্য না, আবারও বলছি প্রচুর হাঁটা আছে কিন্তু। ওই দিকে রয়েছে মেন শহরটা, ওইদিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আমি এখন যেই জায়গাটায় চলে এসেছি এই জায়গাটার অনেক হিস্টোরিক্যাল সিগনিফিকেন্সও আছে। কিংস অফ সিকিম বা চোগিয়াল রাজাদের বাসভবন এবং প্রাসাদ ছিল এখানে, আর এই জায়গা থেকেই সিকিমের প্রশাসন চালানো হতো। এখানে অনেক পুরনো দিনে যেরকম আমাদের মুর্শিদাবাদে আছে না, ঠিক স্টেডিয়াম স্টাইলের কিন্তু প্রচুর এরকম বিল্ডিং রয়েছে, যেগুলো এখন রুইন্সই বলতে পারে, কিছু আর নেই, ভগ্নাবশেষ। কিন্তু এগুলো কোথায় কী ছিল এই মার্কিংগুলো লাগিয়ে দিলে ভালো হতো, যেখানে অ্যাকচুয়ালি কী ছিল। এটা বাড়ি টাইপের তো বুঝতে পারছি, বা একটা বড়ো কোর্টইয়ার্ড, তা বাদে আর কী ছিল সেটা লিখলে ভালো হতো। জায়গাটা এমনি সুন্দর ঠিক আছে, বাট আপনি যদি খুব ইতিহাস লাভার না হন তাহলে এতটা ট্রেক করে আসা বা হেঁটে আসার কোনো মানে হয় না। হ্যাঁ, একটু যদি এক্সারসাইজ করতে চান, আমার একটু চর্বি ঝরাতে চান, ফিট থাকতে চান, আর একটু অফবিট এক্সপ্লোর করতে চান, নিশ্চয়ই ঘুরে যাবেন। ওইদিকে দেখুন ওই গ্লাস ওয়াক অফ বুদ্ধদেবের যে স্ট্যাচুটা আছে ওটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। এটা এলিভেশনটা অনেকটা ওপর দিকে। এইখানে দেখুন দেওয়া আছে, এটা হচ্ছে প্লেস অফ ওয়ারশিপ। পেছনে 3টা পিলার টাইপের আছে, ওখানে গিয়ে কিন্তু সব পুজো আর্চা হতো আর কি তখনকার দিনে, রিলিজিয়াস প্র্যাকটিসেস। আর এদিকেও একটা বিল্ডিং আছে, দিকটাও গিয়ে দেখি এখানে কী লেখা আছে। সামনের এই জায়গাটা বলছে এটা হচ্ছে প্যালেস এরিয়া, মানে যেখানে প্রাসাদ ছিল আর কি রাজার, আর এখানে কিন্তু প্লেসেস অফ ওয়ারশিপও আছে। তো তখনকার দিনে এই রিলিজিয়াস জায়গাগুলো বা যেখানে আর কি প্রার্থনা করা হতো সেগুলো কিন্তু প্রচুর সব জায়গায় থাকতো। তো ওইদিকেও দেখতে পাচ্ছি, এদিকেও দেখতে পাচ্ছি। ওইদিকে দেখছিলাম সব কাপলরা এসছে আর কি, আর ম্যাডামরা খুব সুন্দর সুন্দর জামাকাপড় পরে এসছে, মানে আর কি ম্যাচিং টাইপের। হ্যাঁ, হলুদ উপরে টপ, নিচে হচ্ছে অরেঞ্জ কালারের স্কার্ট। তো আমার যারা আর কি ফিমেল সাবস্ক্রাইবাররা আছেন বা যারা ভিউয়াররা আছেন তারা জানাবেন তো এগুলো কীরকমভাবে ডিটারমাইন করেন, এগুলো নিয়ে পড়াশোনা করতেন কি, যে কোনটায় কী ছবি ভালো আসে। আমি তো জাহাটা পরে নিই, আগের দিন আমার কি একটা বলেছিল একটা হালকা কালার ব্রাইট কালার পরলে ছবি ভালো আসবে, এখন সেই সব কিনছি। প্রচুর ভেঙে তখন বেরিয়ে গেছে এখান দিয়ে, মেনটেন্যান্স কেমন কী হচ্ছে জানি না, কিন্তু ইয়াগুলো পুরো পাঁচিলগুলো ভেঙে গেছে। এখানকার হিস্টোরিক্যাল সিগনিফিকেন্সের ওপর আপনার যদি অত ইন্টারেস্ট নাও থাকে, এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার কিন্তু দুর্দান্ত সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় যদি আকাশ পরিষ্কার থাকে। এই বার্ড পার্কের এখানে প্রচুর ভিড়, এত গাড়ি ঢুকেছে মানে পার্কিং আর কি বেরোনো অসুবিধা হয়ে যাচ্ছে। চেষ্টা করবেন একটু সকাল সকাল আসতে, বুঝলেন তো, একটু সকাল সকাল আসলে ভিড়ভাড়টা কম থাকে। আর এখন কিন্তু বাংলার থেকেও কিন্তু বাংলার বাইরের টুরিস্ট প্রচুর দেখতে পাচ্ছি, ভর্তি আর কি, মানে হিন্দি ভাষা শুনতে পারছি আর কি। তো সেই জন্য বোঝা যাচ্ছে যে অন্য সব জায়গা থেকেই কিন্তু সিকিমে লোকজন আসে আর কি, সব রকম স্টেট থেকেই। এইখান থেকে আপনারা দেখবেন ম্যাপে যে এইখানে যে পেলিংয়ে আছে, পেলিং থেকে রাবাংলা যাওয়ার একটা ছোটো রাস্তা আছে, কিন্তু সেই রাস্তায় কাজ চলছে, রাস্তা ভাঙা আছে, প্রচুর ট্রাফিক, তো সেখানে প্রচুর টাইম লেগে যায়। খালি ভিড়টা দেখুন একবার, প্রচুর ভিড়, প্রচুর গাড়ি, এখানে রাস্তার ওপরও গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে গেজিং। এই গেজিং ক্রস করেই কিন্তু আমরা একটা জায়গায় উঠবো, সেখান থেকে রাবাংলা রাস্তাটা বেঁকে গেছে। আমাদের যে আসল প্ল্যানটা ছিল সেটা হচ্ছে পেলিং থেকে ডিরেক্টলি চলে যাবো হচ্ছে গ্যাংটকে, কিন্তু এখন প্ল্যানটা আমরা একটু চেঞ্জ করেছি, কারণ এটা একটা কাস্টমাইজ ট্যুর হচ্ছে যেহেতু। গ্যাংটক যাওয়ার জন্য কিন্তু অনেকটা রাস্তা, মানে মোটামুটি ধরে রাখুন ওই 100 কিলোমিটার মতন যেতে হতো। তো সেই জন্য আমরা একটু এটাকে ব্রেক করে দিয়ে আমরা রাবাংলায় একটা হল্ট করছি। রাবাংলায় হল্ট করছি, তো সেই জন্য সেখানকার তো একটা জিনিসটা আপনাদের দেখাবোই, তাই না। মেন হচ্ছে রাবাংলা বুদ্ধ পার্ক, যেটা অনেক বছর আগে গেছিলাম, তো সেই দিকেই যাচ্ছি এখন। আর আপনারা যদি নামচি যেতে চান তো সেটাও কিন্তু এর মধ্যে কভার করে নিতে পারেন, সেটা আপনার ট্যুরটা সেরকমভাবে প্ল্যান করবেন।
ধরুন পেলিং থেকে যদি নামচি যান, সেখান থেকে কিন্তু রাবাংলা চলে যাওয়া যায়। তো সেইটা যদি ফলো করেন তাহলে আপনাদের ডিস্টেন্স পড়ে যাবে হচ্ছে ওই 50 থেকে 55 কিলোমিটার, আর সময় লেগে যাবে মোটামুটি ধরে রাখুন 3 ঘন্টা। কিন্তু আমরা যে রাস্তাটা নেব সেটা দিয়ে নামচি যেতে হবে না, এটা একটা একটু নতুন রাস্তা হচ্ছে আর কি, রাস্তায় ভাঙাচোরা আছে। তো সেটা দিয়ে আমরা ডিরেক্টলি রাবাংলা চলে যাব, রাবাংলা চলে গিয়ে তারপর বুদ্ধা পার্কটাই যাব, বুদ্ধা পার্কটাই মেন। তো এরকমভাবে আপনারা কিন্তু ট্রিপটাকে ভাগ করে নিতে পারেন, কারণ যেহেতু মা বাবার সাথে ট্রাভেল করছি, আপনারা যদি বয়স্ক মানুষজনদের বাবা আমার সাথে নিয়ে ট্রাভেল করেন তাহলে কিন্তু ট্রিপটা লাইট করতে চাইলে এটা করতে পারেন। এইবারের আমাদের কাস্টমাইজ ট্যুর প্যাকেজটা বেশ ভালোই ছিল, আর এখন যেই ভাই আমাদের গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিল সেও কিন্তু খুবই ভালো ছিল। রাস্তাঘাট দেখুন, রাস্তাঘাটগুলো খুবই সুন্দর রাস্তা, মাঝে মাঝে একটু খারাপ প্যাচ আছে, কিন্তু চারিপাশে পুরো একদম সবুজে সবুজ, আর প্রচুর টুরিস্ট গাড়ি এদিকে নেমে যাচ্ছে। সবই হয়তো রাবাংলা, নামচি এইসব সাইডেই যাচ্ছে, বা হয়তো শিলিগুড়ি এনজিপিও যাচ্ছে কিছু গাড়ি, এখান দিয়ে কিন্তু যেতে হয়। এই এখান দিয়ে একটা রাস্তা চলে গেছে নামচির দিকে, আর একটা রাস্তা চলে গেছে হচ্ছে রাবাংলার দিকে। তো আমরা ডিরেক্টলি ওই রাস্তাটাই নিচ্ছি, নামচির দিকে আর যাচ্ছি না, বুঝলেন তো। এরপর আমরা মোটামুটি খারাপ রাস্তা ধরে পৌঁছে গেছিলাম রাবাংলাতে, আর সেখানে গিয়ে বুদ্ধা পার্ক, রাবাংলা মার্কেট, টেমিটি গার্ডেন আর অনেক সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করেছিলাম। সেই সব কিছু দেখাবো আপনাদের নেক্সট ভিডিওতে। টিল দেন আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।